হিস্ট্রিটা নাও। তো মেয়েটার কমপ্লেইন ছিল সে হচ্ছে ফিট অ্যাটাক, সে অজ্ঞান হয়ে যেত, অজ্ঞান হয়ে এসে 3 থেকে 4 ঘন্টা সে থাকতো। কেসটা আমার এখনো মনে পড়ে, কারণ ওই কেসটার পরই সাইকিয়াট্রির প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা বদলে গেল এবং তখন থেকে আমি প্যাশনেট। আমার সব ক্লাসমেটরাও জানে 3rd ইয়ার থেকে আমি সাইকিয়াট্রিতেই পড়বো, আমি তখন থেকে ডিটারমাইন্ড ছিলাম। আমাদের কাপল আছে, ডাক্তার ডাক্তার কাপল, মানে আমাদের সোসাইটিতে একটা অনেকটা এরকম একটা প্রথা চলে আসছে যে মেয়ে ডাক্তার তাহলে হাজবেন্ডও ডাক্তার হতে হবে, অথবা হাজবেন্ড ডাক্তার তার জন্য ডাক্তার মেয়ে খুঁজতেছে। তো দেখা যায় তারা যদি দুজনই ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকে, মেডিকেলে হয়তো আসতেই চায়নি, অথবা আসার পরে সে জার্নিটা তাদের জন্য আসলে খুব বেশি আনন্দদায়ক ছিল না। হয়তো তারা তাদের মেধা দিয়ে জার্নিটা পার করে গিয়েছে, কিন্তু তাদের প্যাশনটা কিন্তু ছিল না। আমার মেডিকেলের একজন সিনিয়রের কথা বলতে পারি, আপনারা তাকে অনেকেই চেনেন, আমার মেডিকেল একবার জুনিয়র, অভ্রকি বোর্ডের ডাক্তার মেহেদি। তো উনি খুবই প্যাশনেট ছিলেন। তো মেডিকেলে উনি আসলে মেডিকেলটা ওনার একটা উনি সাধারণভাবেই পার করেছেন এবং এরপরে ওনার প্যাশন ক্যারিয়ার জন্য আজকে আমরা কথা বলবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রেদনা হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাডাম আমরা আপনার কাছে জানতে চাই আপনার এমবিবিএস এ আসার স্টোরিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এমবিবিএস জার্নি? জি ম্যাডাম। লং জার্নি। আচ্ছা, আমি 2004-05 সেশনে মেডিকেলে আমি ঢুকি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। জার্নিটা আসলে খুব যে বলার মতো ডিফারেন্ট কোনো জার্নি তা না। মেডিকেলে আমার আসলে প্যাশন ছিল, আমি এটা বলবো না। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ি, সাথে আমার মাও চাইতেন, তবে মা খুব ডেসপারেট ছিলেন না, বাবা খুবই ডেসপারেট ছিলেন। আমি পরিবারের বড় মেয়ে, সাথে আমার নানার বাড়ি যাদের আসলে ইনফ্লুয়েন্স আমার লাইফে অনেক বেশি, তাদেরও খুব ইচ্ছা ছিল। নিজের বিকল্প কোনো স্ট্রং প্যাশন না থাকা এবং ফ্যামিলির স্ট্রং একটা ডিজায়ার থেকেই আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়া এবং আল্লাহর ইচ্ছায় ময়মনসিংহ মেডিকেলে চান্স পেলাম। সেইটাই আমার মেডিকেলের জার্নি। ম্যাডাম আমাদের তো অনেকগুলো সাবজেক্ট, সেক্ষেত্রে আপনি মানসিক স্বাস্থ্য বা সাইকিয়াট্রিকে কেন বেছে নিয়েছিলেন? আপনার এটার পিছনে ইন্সপিরেশনটা কিভাবে কাজ করেছিল? থ্যাংক ইউ পুতুল। আমি আসলে সাইকিয়াট্রি, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম, যে মেডিকেলে কিন্তু আমি নিজের প্যাশনে আসলে পড়তে আসিনি, তবে আমার যে খুব ডিসলাইক ছিল তাও না, আমি মেডিকেল আমার ভালোই লাগতো। তো যখন আমি মেডিকেলে ঢুকলাম, পড়াশোনা আমার শুরু হলো, আমি প্রত্যেক ইয়ারেই আমি প্রত্যেকটা সাবজেক্ট যখন এনকাউন্টার করতাম, আমি সেটার মধ্যে আমি খুঁজতাম যে এটা কি আমার ভালো লাগবে, আমি কি আমার পরবর্তী ক্যারিয়ার আমি এই সাবজেক্ট নিয়ে এগিয়ে যেতে পারবো। তো এভাবেই প্রতি বছরেই একটা করে পছন্দের সাবজেক্ট থাকতো এবং ইন্টারেস্টিংলি কেন যেন সবগুলো সাবজেক্ট নাম পি দিয়ে। আমার হচ্ছে ফার্স্ট ইয়ারে আমার ফিজিওলজি খুব ভালো লাগতো, এরপর ফার্মাকোলজি, প্যাথোলজি, অ্যান্ড আমি যখন 3rd ইয়ারে আসি, এটা আমি একটু শেয়ার করতে চাই তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমি যখন 3rd ইয়ারে আসি তখন আমাদের প্রথম সাইকিয়াট্রিতে প্লেসমেন্ট শুরু হয়, ওয়ার্ড প্লেসমেন্ট, যেটা ময়মনসিংহ মেডিকেলে খুব চমৎকার একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে আমাদের প্লেসমেন্ট থাকতো 3rd ইয়ার থেকে। এবং সেখানে একটা 13-14 বছরের কিশোরী মেয়ে, আরও অনেক পেশেন্ট ছিল। তো ওই মেয়েটাকে স্যার হচ্ছে আমাদের 3জনকে বললেন, আমরা যারা প্লেসমেন্ট ছিলাম আমাদের 3জনকে বললেন যে তোমরা ওর হিস্ট্রিটা নাও। তো মেয়েটার কমপ্লেইন ছিল সে হচ্ছে ফিট অ্যাটাক, সে অজ্ঞান হয়ে যেত, অজ্ঞান হয়ে এসে 3 থেকে 4 ঘন্টা সে থাকতো। তো 3rd ইয়ারের মেডিকেল নলেজে সেটাকে আসলে অর্গানিকই মনে হওয়ার কথা, যে হয়তো নিউরোলজিক্যাল কোনো কজ হচ্ছে কিনা বা অন্য কোনো মেটাবলিক ডিরেঞ্জমেন্ট কিনা। তো হিস্ট্রি যখন নেওয়া শুরু করলাম, আমার মনে হলো যে আমার সামনে আসলে একটা প্যান্ডোরার বক্স খুলে গেল, যে মেয়েটার লাইফের যে স্টোরি, ইট ওয়াজ ভেরি মাচ ট্রমাটাইজিং। এবং সেই হিস্ট্রিটা নিতে গিয়ে আমি দেখলাম যে সাইকিয়াট্রি হচ্ছে একটা অদ্ভুত সাবজেক্ট, যা দেখা যায় তা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, খুবই কম দেখা যায়। তার ভিতরে আসলে অনেক অনেক কষ্ট, অনেক না পাওয়া, অনেক বেদনা, অনেক স্ট্রেস, অনেক ডিপ্রেশন। তো এইভাবেই তখন সাবজেক্টের প্রতি আমার দেখার দৃষ্টিভঙ্গিটা আসলে পুরো চেঞ্জ হয়ে গেল। অন্যান্য সাবজেক্টে আমরা পড়ছি, আমরা পেশেন্টের গায়ে হাত দিচ্ছি, স্পেসিফিক কিছু সাইন পাচ্ছি, ইনভেস্টিগেশন করছি, ডায়াগনোসিস কনফার্ম, একদম গাণিতিক সূত্রে। কিন্তু সাইকিয়াট্রিতে ব্যাপারটা সেরকম ছিল না। তো সেই কেসটা আমার এখনো মনে পড়ে, কারণ ওই কেসটার পরই সাইকিয়াট্রির প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা বদলে গেল এবং তখন থেকে আমি প্যাশনেট। আমার সব ক্লাসমেটরাও জানে 3rd ইয়ার থেকে আমি সাইকিয়াট্রিতেই পড়বো, আমি তখন থেকে ডিটারমাইন্ড ছিলাম। তো আল্লাহর ইচ্ছায় মেডিকেল জার্নি আমার একবারেই সব সুন্দরভাবেই শেষ হয় এবং শেষ হওয়ার পরে আমি আসলে খুব বেশি আর দেরি করিনি। এরপরে আমি আমার ফার্স্ট যেই সুযোগটা পেয়েছি সাইকিয়াট্রিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার, ওটাতে দিয়েই আমার সাইকিয়াট্রিতে আসা। ম্যাডাম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাইকিয়াট্রিক মানেই ওনারা সবাই, মানে বাংলাদেশের জনসাধারণ যেটা মনে করে যে পাগলের ডাক্তার।
এটা হচ্ছে কোনোভাবেই মানে এই জিনিসটা তাদেরকে বোঝানোই যায় না যে সাইকিয়াট্রি শুধু পাগল না, এখানে মানসিক যন্ত্রণা থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, ইনসোমনিয়ার মতো জিনিস থাকতে পারে, এখানে অ্যালকোহল অ্যাবিউজাররা আসে। এত কিছু নিয়ে ভাস্ট একটা সিলেবাস বা অনেকগুলো রুগী, কিন্তু এগুলো আপনাদের ডিল করতে গিয়ে মানে আপনাদের কষ্টটা কিরকম হয়? কারণ আমরা তো হচ্ছে ডিরেক্ট রুগীদেরকে আপনাদের কাছে দিতে পারছি না, বা তারা আসতেছেও না। তারা মনে করে যে আমি সামাজিক থেকে হয়তো বা সবাই আমাকে পাগল মনে করবে। তাহলে আমরা আপনাদের কাছে রুগীদেরকে অ্যাপ্রোচ করাটা আপনাদের এই ব্যাপারগুলোতে কেমন কষ্ট? মানে তাকে এটা বোঝানো যে সে আসলে পাগল না, এগুলো মানে ট্রিটমেন্ট যোগ্য। ওকে পুতুল, তুমি যেটা বললে খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং এই স্ট্রাগলটা শুধু আমাদের না, স্ট্রাগলটা পেশেন্টেরও, স্ট্রাগলটা ফ্যামিলিরও, এবং স্ট্রাগল আসলে সোসাইটিরও। যেটা হয়, স্টিগমার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, এবং আমরা একটা বিষয় জানি যে এটা রিসেন্ট বাংলাদেশে একটা সার্ভে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ডিজিএইচএস এবং ডাব্লিউএইচওর সাথে কোলাবোরেশনে এই স্টাডিটা হয়েছে 2018-19 সালে। সেখানে দেখা গেছে বাংলাদেশে মানসিক রোগ চিকিৎসায় ট্রিটমেন্ট গ্যাপ হচ্ছে 92.3%, যেটা হচ্ছে হিউজ একটা নাম্বার। অর্থাৎ প্রতি 100 জন রোগীর মধ্যে প্রায় 92 জন রোগী মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা পান না। হিউজ একটা নাম্বার, অ্যান্ড 8% দে আর গেটিং দ্য রাইট ট্রিটমেন্ট। তো এই যে একটা লার্জ নাম্বার, এরা কেন পায় না? তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আসলে এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে। তারা মনে করে মানসিক রোগ এটা হয়তো পাগলের রোগ, মানসিক রোগী মানেই পাগল, এটা হয়তো জিন ভূতের আসর, অথবা হয়তো এটা অনেকে মনে করে এটাও ইচ্ছা করে করে, ঢং করে করে, এমনি সেরে যাবে, কথা বললেই সেরে যাবে। অনেক পেশেন্টকে আমরা বলতে শুনি, এটা আমার ফ্যামিলি মেম্বাররা কাউন্সিলিং করে এটা ভালো করে ফেলতে পারবো। কাউন্সিলিং ইজ এ টেকনিক্যাল টার্ম, কিন্তু এভাবে তারা বলেন। তো এই বিষয়গুলো ছাড়াও, অর্থাৎ মানুষের যে মিসপারসেপশন, পাগল, জিন, ভূত, ওঝা, কবিরাজ, এই কনসেপ্ট, অথবা হচ্ছে নিজে নিজে ভালো হয়ে যাবে এই কনসেপ্ট, ও আরেকটা কনসেপ্ট যেটা হচ্ছে যে ডাক্তারের কাছে যাবা, উনি তো যে ওষুধ দেবে তোমাকে তো সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো এই যে বিভিন্ন রকম মিসকনসেপশন, সেগুলো থেকে আলটিমেটলি যেটা হয় যে পেশেন্ট আসলে সহজে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে চায় না। আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে আমাদের ফিজিশিয়ানদের, নন সাইকিয়াট্রিস্ট যে ডক্টর, তাদের অনেক সময় আসলে একটা ইনঅ্যাডিকুয়েট নলেজ থাকে। তার কারণ আমাদের দেশে সাইকিয়াট্রিকে এমবিবিএস লেভেলে অত বেশি প্রায়োরিটি দেওয়া হয় না। আমি লাকি যে আই ওয়াজ ফ্রম ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে সাইকিয়াট্রির ওয়ার্ড ছিল, যেখানে সাইকিয়াট্রির খুব স্ট্রাকচার একটা সিলেবাস আমরা পড়াশোনা করেছি। কিন্তু সব মেডিকেল কলেজে কিন্তু এই ফ্যাসিলিটি আসলে স্টুডেন্টরা পায় না। তো না পাওয়ার কারণে কি হয়, তাদের সাইকিয়াট্রির বেসিক নলেজটা থাকে না, যার কারণে সাইকিয়াট্রির যে জেনারেল পেশেন্টরা, যাদেরকে আসলে নন সাইকিয়াট্রিস্টরা বা জিপি ডক্টররা, জেনারেল প্র্যাকটিশনাররা ডিল করবে, সেই জায়গাতে একটা গ্যাপ তৈরি হয়। তো এবং অনেক সময় দেখা যায় সেই পেশেন্টটা মিসম্যানেজমেন্ট পায়। হ্যাঁ, হয়তো তার সিমটমটা অ্যাড্রেসই করা হলো না, অথবা সিমটমটাকে ডাক্তার বলে ঠিক হয়ে যাবে, চলে যাবে, হ্যাঁ এটা আপনি কেন এত ইয়ে করছেন, মনোযোগ দিচ্ছেন। তো সেই জন্য এই জায়গা থেকে আমাদের সবার আগে আসলে বের হয়ে আসতে হবে স্টিগমা থেকে। কারণ এটা থেকে যদি আমি বের হয়ে আসতে না পারি, পুতুল আপনি যে প্রশ্নটা করলেন যে কেন আসতে চায় না, বা পাগলের ডাক্তার, বা অ্যাপ্রোচে যে সমস্যা, এটা কিন্তু স্টিগমার কারণেই। তো স্টিগমাটাকে ফাইট করতে হলে সবার আগে হচ্ছে নলেজের কোনো বিকল্প নেই। আমি যত বেশি হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সম্বন্ধে আমি নলেজ শেয়ার করব, তত দ্রুত হচ্ছে মানুষের সচেতনতা বাড়বে। এবং রোগী শুধুমাত্র অন্য ডাক্তাররাও না, আমরা রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখি, বিশেষ করে আমরা যখন মেডিকেল কলেজে প্র্যাকটিস করি, তখন কি হয়, আমরা তো সব ডিসিপ্লিন আমরা একসাথে প্র্যাকটিস করি। তো অন্য ডিসিপ্লিনের কোনো একজন ডাক্তার যখন দেখলেন তার রোগীর লক্ষণগুলো কোনোভাবেই তার ফিজিক্যাল সিমটমের সাথে মিলছে না, যেমন নিউরোলজিস্টের কাছে হয়তো মাথা ব্যথা নিয়ে রোগী গেছে, কিন্তু মাথা ব্যথার কোনো লোকালাইজিং কোনো কজ পাওয়া যাচ্ছে না, তো সেটা টেনশন টাইপ হেডেক, তো সেটা আসলে সাইকিয়াট্রিস্টে ডিল করবেন। হ্যাঁ, তখন উনি পাঠিয়ে দিচ্ছেন। অথবা হয়তো পেশেন্ট এসে বলছে বুকে ব্যথা, কার্ডিওলজিস্ট সমস্ত ইভ্যালুয়েশন করে দেখলেন যে তার কোনো রকম চেস্ট প্যাথোলজি নাই, তখন তাকে সরাসরি হচ্ছে উনি রেফার করে দিলেন। তো রেফার করার পরে আসলে যেটা হয়, অনেক পেশেন্টই খুব সারপ্রাইজ থাকে, আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালেন, পাগলের ডাক্তারের কাছে পাঠালেন, আমি কি পাগল? ফ্যামিলি মেম্বার বলে তোমার যাইতে হবে না, হ্যাঁ তোমার কিছু হয় না, একদম বাসা চলে এমনি ভালো হয়ে যাবা। তো এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসার জন্যই আসলে স্টিগমার সাথে আমাদেরকে ফাইট করতে হবে। আচ্ছা ম্যাডাম, যেহেতু আপনি স্টিগমা নিয়ে আমাদেরকে বললেন, তাহলে আমরা এই স্টিগমার এগেইনস্টে কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলবেন। স্টিগমাকে ফাইট করতে হলে সবার প্রথম হচ্ছে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে নর্মালাইজ করতে হবে। তাদের মেন্টাল হেলথ জার্নি বা তাদের মেন্টাল ডিসঅর্ডার থেকে বের হয়ে আসার জার্নিগুলো শেয়ার করবে, তখন নর্মালাইজেশন হবে।
যখন স্কুলে মেন্টাল হেলথ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে, যখন কমিউনিটিতে এটা নিয়ে কথা হবে, যখন আমাদের রিলিজিয়াস সেট আপে আমাদের রিলিজিয়াস লিডাররা কথা বলবেন, পলিটিক্যাল লিডাররা কথা বলবেন, তখন এটা নর্মালাইজ হবে। নর্মালাইজ করতে হলে কথা বলতে হবে, এবং তার পাশাপাশি হচ্ছে টেকনোলজিক্যালি এটাকে আরও অ্যাডভান্স করতে হবে। যেমন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাকে তারা এটা নিয়ে কথা বলবে। মিডিয়াতে মেন্টাল হেলথকে ভালোভাবে পোর্ট্রে করতে হবে। আমরা অনেক সময় দেখি মিডিয়াতে, সবসময় না, যদিও এটা এখন অনেক কমে এসেছে, তো মানসিক রোগীদেরকে খুব মার্জিনালাইজড আকারে দেখানো হয়, তাদেরকে আসলে যেটা পাগল বললে তুমি ওই কনসেপ্ট থেকে দেখানো হয়। কিন্তু এখন এটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। মেন্টাল ডিসঅর্ডার যাদের আছে সেটাকে আসলে খুব সিম্প্যাথেটিক ওয়েতে প্রেজেন্ট করা হয় অনেক ক্ষেত্রেই। তারপরও যে একেবারে চলে গেছে তা আমি বলবো না। সুইসাইডের কথা আমি যদি বলি, যে সুইসাইড অ্যাটেম্প্ট যারা করে বা সুইসাইডের কেসগুলো, এইসব ব্যাপারে আসলে খুব রেসপন্সিবল রিপোর্টিং এটা জরুরি। যত মিডিয়া যত রেসপন্সিবলি রিপোর্টিং করবে তত মানুষের মধ্যে সচেতনতাটা আরও বাড়বে। তো এইভাবে আসলে আমরা স্টিগমাটাকে ফাইট করতে পারি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমরা শুরু থেকেই জানি যে এমবিবিএস জার্নিটা অনেক বেশি স্ট্রাগলিং। অনেকে হচ্ছে ফ্যামিলি, যেমন আপনার ফ্যামিলির ইচ্ছা ছিল, প্যাশন ছিল যে আপনি ডাক্তার হবেন, কিন্তু আপনার যেহেতু খারাপ লাগেনি, আপনি জার্নিটা খুব স্মুথলি পার করতে পারছেন। কিন্তু অনেকেই আছে যারা ফোর্সফুলি আসে, ফ্যামিলির প্রেশারে আসে, তারা দেখা যায় যে এমবিবিএস জার্নিটা শুরুর দিকে এসেই ভেঙে পড়ে। প্রথমেই একটা আলাদা জগতে, হোস্টেল লাইফ, এতগুলো বোনস, ফার্স্ট ইয়ার থেকে এতটা প্রেশারে তারা হয়তো বা অসুস্থ হয়ে যায়। কিন্তু তারা এটাই বুঝতে পারে না যে এটা মানসিক চাপ। তাদের জন্য, নতুন করে যারা হচ্ছে এমবিবিএস জার্নি শুরু করেছে, তাদের জন্য আপনি কিভাবে অ্যাডভাইস দিবেন যে তারা কিভাবে এটাকে কোপ উইথ করতে পারে? মেডিকেলে যারা নতুন ভর্তি হচ্ছে, যারা অলরেডি ক্লাস করছে বা যারা পাশ করে বের হয়ে গেছে, তাদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্টস বা ডক্টরস, যদি এটা নিয়ে সিস্টেমেটিক স্টাডি আমাদের দেশে নেই, তারপরও আমরা যেহেতু কেসগুলো ডিল করি, আমি সেইখান থেকে বলতে পারি যে সিগনিফিক্যান্ট একটা পোর্শন তারা আসলে মেডিকেলে হয়তো আসতেই চায়নি, অথবা আসার পরে সেই জার্নিটা তাদের জন্য আসলে খুব বেশি আনন্দদায়ক ছিল না। হয়তো তারা তাদের মেধা দিয়ে জার্নিটা পার করে গিয়েছে, কিন্তু তাদের প্যাশনটা কিন্তু ছিল না। মেধা আর প্যাশনের সমন্বয় না হলে মেডিকেল সায়েন্সে সার্ভাইভ করা খুব কষ্টকর। তো আমরা অনেক সময় দেখি যে অনেকেই আমাদের কাছে এসে বলেন যে আমি পাশ করে ফেলেছি, কিন্তু নাও আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেক্টর, আমি অন্য কাজে চলে যেতে চাই। হ্যাঁ, তো সেখানে একটা বিষয় হচ্ছে যে যদি খুব স্ট্রং একটা প্যাশন থাকে অন্য কোনো কিছুর ওপর, সেটাতে অবশ্যই তিনি যাবেন এবং সেটাতে অবশ্যই তিনি শাইন করবেন। আমি আমার একজন ব্যাচমেটের কথা বলতে পারি, আমার মেডিকেলের একজন সিনিয়রের কথা বলতে পারি, আপনারা তাকে অনেকেই চেনেন, আমার মেডিকেল এক ব্যাচ জুনিয়র, অভ্রকি বোর্ডের ডাক্তার মেহেদি। তো উনি খুবই প্যাশনেট ছিলেন। তো মেডিকেলে উনি আসলে মেডিকেলটা ওনার একটা উনি সাধারণভাবেই পার করেছেন এবং এরপরে ওনার প্যাশন ক্যারিয়ারে চলে গেছেন। তো এই স্টোরিগুলো একটু ডিফারেন্ট, কিন্তু সাধারণত যে স্টোরিগুলো আরও বেশি আমরা পাই, যে অনেকেই বলে মেডিকেল থেকে পাশ করার পর সে বিজনেস করবে বা সে অন্য কোনো ক্যাডারে চলে যাবে, তার হয়তো ওই প্যাশনটা ছিল না, এখন সে তার প্যাশনকে সার্চ করবে, নতুন করে সে প্যাশন সার্চ করবে। তো দ্যাট ইজ অলসো গুড। কিন্তু আসলে স্ট্রাগলটা যারা পার হয়ে গেছে তার তো জার্নিটা হয়ে গেল, কিন্তু যে এখন আছে বা যে এখন ঢুকছে তাদের জন্য আমার অ্যাডভাইস, প্রথমে তুমি তোমার নিজের প্যাশনকে সার্চ করো। তুমি যদি প্যাশনেট হয়ে থাকো তুমি অবশ্যই মেডিকেলে থাকবে। যদি তোমরা হয়তো সেরকম বেশি প্যাশনেট না, কিন্তু সেরকম স্ট্রং অপোজিশনও তোমার নাই, তুমি খুব স্ট্রংলি ডিসলাইকও করো না, মেডিকেল তোমার ভালোই লাগে, তাহলেও তুমি পার করে যেতে পারবে মেডিকেল। এবং ইনশাল্লাহ এই জার্নিতেই যেতে যেতে তুমি তোমার হয়তো পছন্দের একটা সাবজেক্ট, ভালো লাগার একটা জায়গা খুঁজে পাবে। আর যারা হয়তো এখনও প্ল্যান করছো মেডিকেলে আসবে, তাদেরকে বলবো যে ঢোকার আগে নিজেকে প্রশ্ন করো তুমি কতটুকু ভালোবেসে আসবে। তোমার ভালোবাসাই কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য পাথেয় হয়ে থাকবে। যারা অলরেডি মেডিকেলে পড়ছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই নিজেদের মেন্টাল হেলথের জন্য যত্ন নেবে। নিজের মেন্টাল হেলথের চেয়ে ইম্পর্ট্যান্ট আর কোনো কিছু নেই। শারীরিক স্বাস্থ্য যেমন জরুরি, মানসিক স্বাস্থ্য ঠিক ততটুকুই জরুরি। প্রতিদিন ব্যালেন্স একটা ডায়েট, রাতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুম, দিনের বেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বই পড়াশোনা, শুধু পড়াশোনা না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, ঘাম ঝরিয়ে যে কোনো অ্যাক্টিভিটি, সোশ্যালাইজেশন, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে, রিলেটিভদের সাথে। আর কিছু যদি না হয়, অন্তত তুমি যখন ওয়ার্ডে প্লেসমেন্ট হয় পেশেন্টদের সাথে তুমি যত বেশি সোশ্যালাইজ করবে তোমার মেন্টাল হেলথ তত বেশি ভালো থাকবে। যাদের কোনো রকম বদ অভ্যাস, যেমন স্মোকিং, অ্যালকোহল বা অন্য কোনো ধরনের অ্যাডিকশন, ইনক্লুডিং দ্য ডিভাইস অ্যাডিকশন যাদের আছে, তারা অবশ্যই সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে। এটা শুধুমাত্র তোমার মেডিকেল স্টুডেন্ট বলে না, অ্যাজ আ হিউম্যান বিইং এই অ্যাডভাইসটা তোমাদেরকে দিচ্ছি। মেন্টাল হেলথের জন্য কিন্তু এই কাজগুলো
balanced diet, adequate sleep, physical activity, অ্যাভয়েডিং অফ ব্যাড হ্যাবিটস, সোশ্যালাইজেশন, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয়, মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমরা এটাতে আরও ভালো জানবে যে নিজের মধ্যে যদি কোনো মেন্টাল ডিসঅর্ডারের ওয়ার্নিং সাইন দেখতে পাও, যেমন খুব অল্পতে বিষণ্ণ হয়ে যাওয়া, কোনো কিছু ভালো না লাগা, আগের চেয়ে বেশি ডাউন লাগা, আগে যেই কাজগুলো ভালো লাগতো বা আনন্দ খুঁজে পেতে সেগুলোতে আনন্দ খুঁজে না পাওয়া, নিজেকে ওয়ার্ডলেস মনে হওয়া, হোপলেস লাগা, খাবারে অনীহা, ঘুম কমে আসা অথবা অনেক বেশি ক্ষুধা, অনেক বেশি ঘুম, কাজের কর্মে খুব স্লোনেস অথবা নিজের লাইফকে শেষ করে দেওয়ার মতো কোনো সিভিয়ার কোনো থট, এই ধরনের কোনো সাইন দেখলে বুঝবে ইউ আর প্রন টু ডেভেলপ ডিপ্রেশন বা ইউ আর অলরেডি ইন ডিপ্রেশন। তো সেই ক্ষেত্রে দেরি না করে যত দ্রুত সম্ভব তুমি সাইকিয়াট্রিস্টের হেল্প নিবে। আর এছাড়াও অন্যান্য যে মেন্টাল ডিসঅর্ডার, এংজাইটি, অবসেশন বা যে কোনো ধরনের অ্যাডিকশন, তুমি যে কোনো ধরনের ওয়ার্নিং সাইন নিজের মধ্যে আইডেন্টিফাই করার জন্য সচেতন থাকবে। তোমার আশেপাশে কোনো বন্ধু, তোমার কোনো বান্ধবী, তোমার কোনো ব্যাচমেট, সিনিয়র জুনিয়র কারো মধ্যে যদি দেখো যে কোনো রকম মেন্টাল হেলথের ওয়ার্নিং সাইন, দ্রুত তাকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিবে। এবং মনে রাখবে যে আসলে আমরা বলি না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঠিক সেরকম যে আমি যদি দেখি আমার মধ্যে বা আমার কাছের কারোর মধ্যে কোনো ওয়ার্নিং সাইন আছে, সাথে সাথে আমি সাহায্য করব, আমার আশেপাশের মানুষের কাছে আমি সাহায্য চাইবো, ফ্যামিলির কাছে সাহায্য চাইবো। তারা যখন পারবে না তখন আমি অবশ্যই প্রফেশনাল হেল্প নিব। প্রফেশনাল হেল্প নেওয়াতে লজ্জার কিচ্ছু নেই। আমি অ্যাজ আ টিচার অফ আ মেডিকেল কলেজ আমি একটা জিনিস তোমাদেরকে বলি, আমি এই কেসগুলো পাই তাই আমি শেয়ার করছি। আমাদের কাছে অনেক স্টুডেন্টরাই সরাসরি হসপিটালে আসতে চান না। তারা বলেন যে ম্যাডাম যদি আমাকে কোনো ফ্রেন্ড দেখে ফেলে যে আপনার ডিপার্টমেন্টে আসছি, ওরা কি বলবে? আমি তাদেরকে বলি এই জন্যই তুমি ওদের সামনে দিয়ে বেশি করে আসবে। তুমি স্টিগমা ভাঙার জন্য তুমি হচ্ছে আলোকবর্তিকা হয়ে যাও। একটা মানুষ তখনই আসলে নর্মালাইজ করতে হলে কিন্তু আমাকে এগিয়ে আসতে হবে। তাহলে কখনো কাউকে বুলি করবে না, ছোট করবে না। কারোর মধ্যে ওয়ার্নিং সাইন দেখতে পারলে তুমি হেল্প করবে, তুমি যদি না পারো তাকে প্রফেশনাল হেল্পের জন্য পাঠাবে। কিন্তু কখনো কারো ভালো করতে না পারলেও আমরা যাতে খারাপ না করি। ম্যাডাম, আমাদের কাপল আছে, ডাক্তার কাপল, মানে আমাদের সোসাইটিতে একটা অনেকটা এরকম একটা প্রথা চলে আসছে যে মেয়ে ডাক্তার তাহলে হাজবেন্ডও ডাক্তার হতে হবে, অথবা হাজবেন্ড ডাক্তার তার জন্য ডাক্তার মেয়েই খুঁজতেছে। তো দেখা যায় তারা যদি দুজনই কেরিয়ার ওরিয়েন্টেড থাকে বা হচ্ছে প্র্যাকটিস করে রেগুলার, তাদের ভিতরে হয়তো বা কাজের লোড, সংসারের লোড সব কিছু মিলায় অনেকটা স্ট্রেস থেকে তারা ডিপ্রেশনে বা স্ট্রেসে, অ্যাংজাইটিতে চলে যায়। সেক্ষেত্রে তারা কাপল কাউন্সিলিং বা হচ্ছে তাদেরও যে এগুলো দরকার, অ্যাজ এ প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট আপনি তাদের জন্য কি বলবেন? মানে অ্যাজ এ ডক্টর তাদেরও যে একটা ট্রিটমেন্ট দরকার মেন্টাল হেলথের, এই ব্যাপারে যদি একটু বলতেন। এক্স্যাক্টলি পুতুল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তুমি রেখে। কেসগুলো আমরা বেশ অনেক পাই যে ডক্টর কাপল এবং তাদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আসলে সমস্যা সাধারণত আমাদের কাছে নিয়ে আসে, খুব কমনলি আমরা পাই যে ক্যারিয়ার নিয়ে একটা কম্পিটিশন। হ্যাঁ, সেটা হয়তো খুব প্রমিনেন্ট না, কিন্তু সাবকনশিয়াসলি একটা কম্পিটিশন কাপলদের মধ্যে কাজ করে। এটা ছাড়াও দেখা যায় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হয়তো ফ্যামিলির যে ডক্টর যে মেল পার্টনার সে হয়তো খুব বেশি ওয়ার্কাহলিক, সে খুব বেশি প্র্যাকটিস করছে, সে বাইরে সময় দিচ্ছে। ফিমেল পার্টনারটা হয়তো তার প্যাশন অথবা তার কোয়ালিটি থাকা সত্ত্বেও সে পারছে না, সে তার মতো চাহিদা মতো সে আগাতে পারছে না। তো এখানে একটা বিষয় কি, আমাদের অনেক ফিমেল কলিগই আছেন যারা আসলে ওয়ার্ক লাইফের উপর সংসারকে চুজ করেন। হ্যাঁ, আই স্যালুট টু দেম। তো সেটা তার চয়েস, সেটা করতে পারে। কিন্তু যেই মেয়েটা সে ওয়ার্ক লাইফকে হয়তো সে পছন্দ করছে, সে হয়তো চাচ্ছে যে তার হাজব্যান্ডের কাছ থেকে আরেকটু সাপোর্ট পেলে সে আর একটু এগিয়ে যেতে পারতো, তো তাদের ক্ষেত্রে আসলে তখন স্ট্রাগল বা ডিপ্রেশনটা ডেভেলপ করে। তো এই একটা কনফ্লিক্ট থাকে। এছাড়া আরেকটা বিষয় যেটা থাকে যে অনেক সময় ইন লজদেরকে নিয়ে অনেক ফ্যামিলিতে সমস্যা তৈরি হয়, যেটা আসলে হয়তো সোশ্যালাইজেশনের জায়গায় কোনো ঘাটতি থাকলে অথবা হয়তো ইন লজের সাথে কোনো কমিউনিকেশনের গ্যাপ থাকলে যেই ঘাটতিটা আসলে বাড়তে থাকে। আরেকটা কেস যেটা আমরা পাই, এটা নট অনলি ফর দ্য ডক্টর কাপলস, এটা সব কাপলই এখন খুব বেড়ে গেছে, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল ইস্যু। তো এই এক্সট্রা ম্যারিটাল ইস্যু এটা আসলে খুব এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। বাকি কাজগুলোকে নিয়ে, বাকি সেক্টরগুলোকে নিয়ে কাজ করা যায়, এক্সট্রা ম্যারিটাল ইস্যুতে আসলে যেই পার্টনার ইনভলভ তার স্ট্রং ডিজায়ার না থাকলে এটা ডিফিকাল্ট হয়ে যায় ম্যানেজ করা। তো ডাক্তার কাপলদের জন্য আমার যেটা অ্যাডভাইস থাকবে, বিয়ের আগে অবশ্যই তোমরা তোমাদের
নিজেদের চাওয়া পাওয়ার বিষয়টা পার্টনারের কাছে, পার্টনার ফ্যামিলির কাছে ক্লিয়ার করবে। পড়াশোনা করতে চাও বা ক্যারিয়ার করতে চাও, অথবা ক্যারিয়ার করতে চাও না, সংসার করতে চাও। কারণ আমরা এমন কেসও পাই যে একজন পার্টনার হয়তো ক্যারিয়ারের দিকে খুব ফোকাস না, সে চাচ্ছে তার বেতনের টাকাই সে সংসার চালাতে পারবে, আরেকজন পার্টনার হয়তো প্রেশারাইজ করছে। তো এই বিষয়গুলো তোমরা পার্টনাররা পরস্পরের কাছে এটা ক্লিয়ার করে নিবে। নিজের অ্যাম্বিশন সবার আগে নিজের সাথে বসবে, তুমি কি চাও, তারপর সেটা পার্টনারের সাথে শেয়ার করবে। এবং পার্টনারের সাথে রিলেশনশিপে যখনই কোনো রকম খটকা লাগবে, যখনই দেখবে কোনো কিছু নিয়ে সম্পর্কে আঘাত আসতে পারে, সেটা নিয়ে খোলাখুলি কথা বলবে, নিজের ভেতর চাপিয়ে রাখবে না। বাইরের মানুষের সাথে শেয়ার করার আগে নিজেরা ঘরের ভেতরে বসো এবং প্রত্যেকে নিজের বাউন্ডারিটা সেট করে দাও যে তোমার বাউন্ডারি কতটুকু, তোমার সহ্যের ক্ষমতা কতটুকু, তুমি কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করবে। এই বিষয়গুলো আসলে স্পেসিফিক্যালি এক্সট্রা ম্যারিটাল ইস্যুতে আমরা বলি যে রিপিটেডলি যাতে একজনকে তুমি সুযোগ না দাও, হ্যাঁ, কেউ যাতে তোমাকে এক্সপ্লয়েট করতে না পারে। তো সুতরাং সম্পর্কের ভিত্তি সবসময় মনে রাখবে, সম্পর্কের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রাস্ট, একটা হচ্ছে কমিটমেন্ট। বিশ্বাস এবং কমিটমেন্টের জায়গাটা ঠিক থাকলেই সংসারটা টিকিয়ে রাখা সম্ভব, ভালোভাবে সংসার করা সম্ভব। তো এই জায়গাগুলোকে ঠিক রেখে নিজেদের বাউন্ডারিটাকে ক্লিয়ার করে পরস্পরের প্রতি সম্মান দিয়ে যদি সংসারটা চালানো যায়, সেই সংসারে ইনশাআল্লাহ সুখ শান্তি আসবে। আপনি যেমন বললেন যে আপনি থার্ড ইয়ারে ডিসাইড করে ফেলেছিলেন যে আপনি সাইকিয়াট্রিতে যাবেন, কিন্তু অনেকেই আছি আমরা যারা এমবিবিএস শেষ হয়ে গিয়েছে, ইন্টার্নশিপ কমপ্লিট, কিন্তু তারপরও দিশেহারা যে আসলে কোন সেক্টরে যাব, কোন ব্রাঞ্চে যাব, মেডিসিন, সার্জারি, গাইনি, আবার এতগুলো সাব। এখন আপনার অ্যাজ এ প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট আপনি বলবেন কি আমাদেরকে যে কিভাবে আমরা সাইকিয়াট্রিকে চুজ করতে পারি অ্যাজ এ জুনিয়র ডক্টর, আমাদের কম্পিটিশন বা কিভাবে এগুলে আমরা এখানেও একটা সুন্দর ব্যালেন্স লাইফ করতে পারি? কারণ যেহেতু ফিমেলদের জন্য আমরা জানি যে সব কিছুতেই স্ট্রাগল বেশি, সংসার সামলানো, বাচ্চা সামলানো, ক্যারিয়ার সামলানো, জব সামলানো, এগুলো অনেকটা। আপনি প্রত্যেকটা জিনিস এত স্মুথলি করতে পারছেন, এটার পিছনে আমাদেরকে যদি বলতেন যে কিভাবে আগানো যায়। ওকে, থ্যাংক ইউ ডক্টর পুতুল। আপনি আপনার এই প্রশ্নটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা চমৎকার প্রশ্ন করেছেন যে কিভাবে হচ্ছে সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে চুজ করা যায়। যেহেতু আমি সাইকিয়াট্রিস্ট, আমি সাইকিয়াট্রি গল্পই বলবো, অন্য ডিসিপ্লিনের ডক্টররা হয়তো তাদের গল্প শেয়ার করবেন। তো সাইকিয়াট্রিকে চুজ করতে হলে আমি আবারও বলছি, প্যাশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ সাইকিয়াট্রি এমন কোনো সাবজেক্ট না যেখানে আসলে আপনি হিউজ ইনকাম করতে পারবেন। হয়তো আপনার সাথে আপনার এক ব্যাচমেট আরও কোনো যেই সাবজেক্টে ইন্টারভেনশন বেশি, হ্যাঁ, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, সেই সাবজেক্টের কাছে তাদের হয়তো সিমিলার অ্যামাউন্ট অফ টাইম সে বাইরে দিচ্ছে, তার ইনকাম হয়তো আপনার চেয়ে অনেক বেশি। তো সাইকিয়াট্রিস্ট হিসেবে আসলে প্যাশন না থাকলে সাইকিয়াট্রিতে এসে আপনি একসময় দেখবেন যে আপনি কিন্তু আপনার ভালো লাগবে না। তো আগে সাবজেক্টকে ভালোবাসতে হবে। সাবজেক্টকে ভালোবেসে আসতে হলে, এটা নট নেসেসারিলি আমার ক্ষেত্রে থার্ড ইয়ারে হচ্ছে যে এটা সবার হতে হবে তা না। একজন ডাক্তার তার জীবনের যে কোনো সময়ই তার হচ্ছে ক্যারিয়ার জার্নিটা চেঞ্জ করতে পারে। আমাদের দেশে হয়তো সেটা অনেকটা রেস্ট্রিক্টেড, বাইরের দেশে তো ব্যাপারটা সেরকম না। তো এই ক্যারিয়ার জার্নিতে যেই মোমেন্টে আসলে মনে হবে যে না, আমি, অনেকে আছে আমাদের অনেক ডক্টর আমরা পেয়েছি যারা ইন্টার্নশিপে গিয়ে, এবং তারপরেও অনেকে আছে যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনিংয়ে গিয়ে হয়তো চেঞ্জ করেছেন সাবজেক্ট। তো যখন হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সাইকিয়াট্রি যদি কেউ আসতে চায়, তাহলে তার জন্য দুইটা পথ, একটা হচ্ছে এফসিপিএস অথবা হচ্ছে এমডি। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এনআইএমএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, বিএমইউ বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং চিটাগাং মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে ট্রেনিং পোস্ট আছে, এবং রেসিডেন্সি কোর্সটা বর্তমানে শুধু 3টা সেন্টারেই চালু আছে, এনআইএমএইচ, বিএমইউ অ্যান্ড সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো তারা যদি চায়, তারা প্রথমে নিজের প্যাশনকে সার্চ করতে হবে, আমি কেন সাইকিয়াট্রিতে আসতে চাই। এখানে আমি আরেকটু ছোট্ট করে যদি বলি, আমার সাইকিয়াট্রিতে আসার আরেকটা কারণ, আমি তো আমার স্টোরিটা বললাম, আমি কিন্তু আমার নিজের স্কিলটাও সার্চ করেছিলাম। তখন আমি যখন দেখলাম যে আমি আসলে, আমার হাতের কাজ খুব সুন্দর না, তাহলে সার্জারি আমার জন্য না, গাইনি আমার জন্য না। আমি খুব কুইক রিজনিং করতে পারি না, হ্যাঁ, তাহলে মেডিসিন আমার জন্য না। পেডিয়াট্রিক্সে বাচ্চাদেরকে দেখলে আমি খুব বেশি এমপ্যাথাটাইজ হয়ে যেতাম, আমি আসলে অনেক সময় কন্ট্রোল করতে পারতাম না, তো আমি পেডিয়াট্রিক্সও বাদ দিলাম। তো এভাবে করে আমি যখন দেখলাম যে না, সাইকিয়াট্রি একটা সাবজেক্ট যেখানে আসলে আমি আমার যে মানে আল্লাহ তাআলা আমাকে যেই গুণগুলো দিয়েছেন, সেটা সবারই বিভিন্ন জায়গায় স্কিল আছে। তো আমার যে স্কিলটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আমি হয়তো সাইকিয়াট্রিতে আমি সবচেয়ে ভালো ফ্লারিশ করতে পারবো। তো এভাবেই আমি ডক্টরদেরকেও বলবো যে তোমরা তোমাদের নিজেদের যে স্কিল সেটাকে সার্চ করো, সার্চ করার পরে সেটা কোন সেক্টরে কাজে লাগালে তুমি বেস্ট আউটকাম নিয়ে আসতে পারবে, সেই সেক্টর তোমার প্যাশনের সাথে ম্যাচ করে কিনা, সেভাবেই তুমি হচ্ছে তোমার সাবজেক্ট চুজ করবে। আর অ্যাজ আ ফিমেল, এটা নট অনলি সাইকিয়াট্রিস্ট, অ্যাজ আ ফিমেল আমি যেটা বলবো, ফিমেলদের জার্নিটা মেলদের চেয়ে একটু ডিফারেন্ট। তবে অ্যাট দ্য সেম টাইম ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ফিমেলকে কিন্তু সংসারটা চালাতে হয় না, সুতরাং টাকা ইনকামের প্রেশারটা কিন্তু ফিমেলের উপর বেশি থাকে না, যেটা একজন মেল পার্টনারের থাকে। তো
তো সুতরাং তোমার লাইফে যেই ব্লেসিংগুলো তুমি পাচ্ছ সেটাকে তুমি ইউটিলাইজ করো। তুমি ফিমেল, তোমার যেহেতু বাচ্চা কাচ্চা একটা ব্যাপার থাকে, ম্যাটারনিটি লিভ থাকে, ওদেরকে টাইম দেওয়ার ব্যাপার থাকে, তুমি ধরে রাখো তোমার লাইফে তোমার জার্নিতে কিছু কিছু সময় হয়তো সিস্টেম লসের জন্য চলে যাবে। এটা কখনোই পিছিয়ে পড়া না, এটা তোমার লাইফে তুমি দুইটা জিনিস, তোমার ফ্যামিলি, তোমার ক্যারিয়ার, দুটাকে প্যারালালি আগাবে। এর মধ্যে কোনো একটার জন্য একটা যদি কিছুটা পিছিয়েও যায়, এটা কোনো বিষয়ই না, এটাকে তুমি অ্যাজ ইউজুয়াল নিবে এবং যার যেই সাপোর্ট সিস্টেম সেটাকে কাজে লাগাবে। কারো ক্ষেত্রে হয়তো বাবা মার সাপোর্ট পায়, কেউ হয়তো ভাই বোনের সাপোর্ট পায়, কেউ শ্বশুর বাড়ির সাপোর্ট পায়, কেউ হয়তো ঠিক ওভাবে কারো সাপোর্ট পায় না, কিন্তু সে হয়তো আবার হাজব্যান্ড তার খুব সাপোর্টিভ। তো তোমার সাপোর্ট সিস্টেমটাকে কাজে লাগিয়ে তুমি তোমার যা রিসোর্স আছে সেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার প্যাশনকে ফলো করবে। এটাই সবার জন্য আমার অ্যাডভাইস। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি যেহেতু মন নিয়েই কাজ করেন, মানসিক শান্তি, মানসিক চিকিৎসা সবকিছু মিলায়, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কিভাবে আমরা মনের যত্ন নিতে পারি। মনের যত্ন নেওয়ার জন্য নিজেকে ভালোবাসতে হবে। মনের যত্ন নেওয়ার জন্য নিজের মধ্যে যে ওয়ার্নিং সাইনগুলো থাকে সেটার ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। আগেই বলেছি, ব্যালেন্স ডায়েট, অ্যাডিকুয়েট নাইট টাইম স্লিপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সোশ্যালাইজেশন, আর যে কোনো ধরনের খারাপ অভ্যাস সেটাকে বর্জন করা, অ্যান্ড হচ্ছে নিজের প্যাশনকে, নিজের ড্রিমকে সার্চ করা। এটাই হচ্ছে মানসিকভাবে ভালো থাকার জন্য মূল চাবিকাঠি। আর সবসময় মনে যত্ন নিব, কারণ আমরা জানি যে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। থ্যাংক ইউ।